যাচ্ছে, এই জিনিসটা কি তোমাদের পরিচিত কিনা? উপরে দেয়া আছে হেডলাইন, কিন্তু জিনিসটা তোমাদের পরিচিত কিনা একটু দেখো দেখি, এটা কি কখনো দেখেছো কিনা? কেউই দেখো নাই নাকি? জি স্যার, দেখছি স্যার। আচ্ছা, যদি দেখে থাকো তাহলে তো খুবই ভালো, আর দেখা যদি না হয়ে থাকে তাহলে ওয়ার্ডের প্লেসমেন্টের সময় তোমাদের দেখানো হয় নাই, সেটা আমাদের ব্যর্থতা। তাহলে এখানে দেখো যে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কালারের কিছু নিডিল দেয়া আছে, তার মধ্যে ব্ল্যাক একটা আছে সবচেয়ে শর্ট এবং সবচেয়ে স্মল, এরপরে হচ্ছে ইয়েলো, আবার হচ্ছে একটা ব্ল্যাক একটা গ্রিনিশ দেয়া আছে যেটা হচ্ছে সবচেয়ে লম্বা। ঠিক আছে, তাইলে এই ধরনের কোনো নিডিল যদি তোমার অস্পিতে থাকে অথবা টেবিল বাই বাই থাকে, তাহলে এটা ইউজুয়ালি প্যাকেট হিসাবে, মানে প্যাকেটের মধ্যে থাকে। নেক্সট স্লাইডে যেটা দেখাচ্ছি যে একটা প্যাকেটের ভিতরে এরকমও থাকতে পারে, মানে পরীক্ষাতে এই এই ধরনের একটা জিনিসও তোমরা পাইতে পারো। তাইলে এইভাবেও থাকতে পারে অথবা এইভাবে থাকতে পারে। তাহলে আইডেন্টিফিকেশন কি এটা? লাম্বার পাংচার নিডিল। তাহলে দিস ইজ এ লাম্বার পাংচার নিডিল। যদি অস্পিতে থাকে হোয়াট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট, টেল দ্য নেম অফ ইনস্ট্রুমেন্ট, তাহলে তোমার আইডেন্টিফিকেশন লিখতে হবে। তাহলে আইডেন্টিফিকেশনে ধরো 1 বা 2 মার্কস। তাহলে আইডেন্টিফিকেশন যদি আমরা করে ফেলতে পারি তাহলে নেক্সট যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো আমরা ইজিলি আনসার করতে পারবো, বা সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আগাতে পারবো। তাহলে যদি ধরলাম এটা অস্পিড টেবিলে দেওয়া আছে যে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, তাহলে সেকেন্ড কোয়েশ্চেন কি থাকতে পারে এখান থেকে? সেকেন্ড কোয়েশ্চেন কি হতে পারে? তাহলে হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ লাম্বার পাংচার, অথবা হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ লাম্বার পাংচার করে আমরা আসলে কি করি? আমরা মেডিসিন ওয়ার্ডে বা মেডিসিন রিলেটেড যে সমস্ত ডিসঅর্ডারে লাম্বার পাংচার করতে হয় তাহলে আমরা কি করি? আমরা সিএসএফ অ্যাসপিরেট করি। তাহলে সিএসএফ থাকতে পারে যে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ লাম্বার পাংচার, অথবা হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ সিএসএফ স্টাডি। তাহলে নেক্সট কোয়েশ্চন ধরো অস্পিতে আসলো, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ সিএসএফ স্টাডি, অথবা নেম 5 ইন্ডিকেশন অফ সিএসএফ স্টাডি। তাহলে আনসারটা কি হবে? তোমরা দেখি কি কি জানো, তোমরা একটু বলো দেখি, রেসপন্স করো। তাহলে লাম্বার পাংচার অথবা সিএসএফ স্টাডি আমরা মেডিসিন ডিপার্টমেন্টে বা মেডিসিন ওয়ার্ডে কি কি কারণে করি? হ্যালো হ্যালো, স্যার ডায়াগনোসিসের ক্ষেত্রে ডায়াগনোসিসের হ্যাঁ বলো। ডায়াগনস্টিকের ক্ষেত্রে মেনিনজাইটিস, এনকেফালাইটিস হ্যাঁ হ্যাঁ এন্ড সাবআরাকনয়েড হেমোরেজিক গুলিয়ান-বেরি সিনড্রোম। হ্যাঁ হ্যাঁ, গুড। এন্ড থেরাপিউটিকের ক্ষেত্রে হুম, স্পাইনাল অ্যানেস্থেসিয়া, হ্যাঁ, আচ্ছা, ইন্ট্রাথিকাল ড্রাগ। অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, গুড। তাহলে মোটামুটি তুমি কভার করে ফেলছো, বা ম্যাক্সিমাম গুলোই বলে ফেলছো। তাহলে আমরা মেডিসিন ওয়ার্ড রিলেটেড বা মেডিসিন রিলেটেড আমরা তাইলে কি কি করি সেটা আমরা মানে ইয়েতে ডিসকাস করব। মানে প্রথমে এগুলাই আসবে যে মেডিসিনে আমরা কি কি নিয়ে কথা বলবো। তাহলে সিএসএফ জিনিসটা কি, এটা তো আমরা জানি যে সিএসএফ হচ্ছে যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যেটা তৈরি হচ্ছে কোথায়? ভেন্ট্রিকুলার সিস্টার্ন, তোমার অ্যারাকনয়েড ভিলাই মধ্যে তৈরি হচ্ছে, এবং এটা ভেন্ট্রিকলের ভিতর থেকে স্পাইনাল ক্যানেল এবং সাবঅ্যারাকনয়েড স্পেসে ড্রেইন হচ্ছে। কি কারণে ড্রেইন হচ্ছে? এটা হচ্ছে যে ইটস প্রোভাইড নিউট্রিশন অ্যান্ড অ্যাজ এ কুশন সাপোর্ট, কুশনারি সাপোর্ট হিসাবে টোটাল আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তাইলে কি ব্রেইন এবং স্পাইনাল কোডকে সাপোর্ট দিচ্ছে। তাহলে ব্রেইন এবং স্পাইনাল কোড, এবং আরেকটা জিনিস জেনে রাখবা যে স্পাইনাল নার্ভ রুট যেটা, সেইটারও একদম প্রক্সিমাল মোস্ট পার্ট, মানে নার্ভ রুটের পর্যন্ত হচ্ছে কিন্তু সিএসএফ মেনিনজেস কাভারেজ থাকে। তাহলে সিএসএফ এটাতেও, এই স্পেসেও যে সাবঅ্যারাকনয়েড স্পেস, সেখানেও সিএসএফ আসতেছে। তাহলে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কি, আমাদের একটা হচ্ছে ব্রেইন, একটা হচ্ছে স্পাইনাল কর্ড এবং স্পাইনাল নার্ভ রুট, এই জায়গায় যে কোনো ডিজিজ যদি হয় তাহলে সেই ডিজিজের যে প্যাথোলজি, সেই প্যাথোলজির কারণে আমাদের সিএসএফ এ কিন্তু চেঞ্জ আসতে পারে, বা সিএসএফ দেখে আমরা প্যাথোলজি আইডেন্টিফাই করতে পারি। তাহলে সিএসএফ এ চেঞ্জ হবে, সিএসএফ যেই জায়গাতে ট্রেন করতেছে সেই জায়গাতে যদি কোনো প্যাথোলজি হয়ে থাকে, তাহলে ব্রেইনে এবং স্পাইনাল কোড মানে টোটালি ইনভলভ করে এরকম একটা ডিজিজ হচ্ছে কি, মেনিনজাইটিস। তাহলে ডায়াগনস্টিক পারপাসে যদি আমরা ইউজ করি তাহলে মেনিনজাইটিস, আর একটা হচ্ছে শুধুমাত্র ব্রেইন ইনভলভ তাহলে এনকেফালাইটিস। তাহলে মেনিনজাইটিস এনকেফালাইটিসে যদি আমরা সাসপেক্ট করি ক্লিনিক্যালি, তাহলে সেটা ডায়াগনোসিসে আমরা সিএসএফ স্টাডি আমাদের হেল্প করবে।
এর বাইরে আর কি হইতে পারে, একটা বলছো যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, তাহলে সাবঅ্যারাকনয়েড হেমোরেজে প্রথম ইনভেস্টিগেশন হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন। যদি সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন ডায়াগনোসিস না করতে পারি আমরা, তাহলে আমাদের স্ট্রং সাসপিশন, ক্লিনিক্যালি যদি সাসপিশন থাকে যে দিস ইজ এ কেস অফ সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, তাহলে আমরা সিএসএফ স্টাডি করে বা লাম্বার পাংচার করে সেটাও ডায়াগনোসিস করতে পারি। তাহলে সেকেন্ড হচ্ছে আমরা ধরলাম মেনিনজাইটিস এনকেফালাইটিস, 2 নম্বরে ধরলাম সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। যদি এমন কোনো ইনফ্ল্যামেটরি ডিজিজ যেটা ব্রেইনে ইনভলভ করে অথবা স্পাইনাল কোডে ইনভলভ করে, সেটাও ডায়াগনোসিসে আমরা লাম্বার পাংচার অথবা সিএসএফ স্টাডি আমাদেরকে হেল্প করতে, ডায়াগনোসিস করে ফেলতে পারবো সেটা না, ডায়াগনোসিসে হেল্প করবে। তাহলে এই ধরনের কিছু ডিজিজ কি আছে, একটা তো এনকেফালাইটিস বললাম যে ইনফেকটিভ না হয়ে সেটা নন ইনফেক্টিভ হইতে পারে। আর কি হইতে পারে, মাইলাইটিস। তাইলে মাইলাইটিস বা মাইলোপ্যাথি আমরা পাইলাম একটা, তার আমরা ইমেজিং করলাম, এমআরআই করলাম, এমআরআই করে আমরা কোনো প্যাথোলজি আইডেন্টিফাই করতে পারলাম না। তাহলে এই ধরনের যদি প্রবলেম থাকে বা আর্লিতে অনেক সময় চেঞ্জ নাও আসতে পারে, তাহলে ট্রান্সভার্স মাইলাইটিস একটা ডিজিজ আছে, মাল্টিপল স্ক্লেরোসিস একটা ডিজিজ আছে যেটা সিএনএস ইউজুয়ালি স্পাইনাল কর্ড এবং ব্রেনকে ইনভলভ করে, তাহলে সেটার ডায়াগনোসিসে আমাদেরকে হেল্প করতেছে। তাহলে ইনফ্ল্যামেটরি ডিজিজ অফ দ্য স্পাইনাল কর্ড বা মাইলাইটিস, তাহলে মাইলাইটিস ডায়াগনোসিসে আমরা লাম্বার পাংচার করে সিএসএফ স্টাডি করতে পারি বা আমাদের হেল্প করে। ডেফিনিটিভ ডায়াগনোসিস যে চলেই আসবে সেটা না, বাট ইট উইল হেল্প আস। আর যদি নার্ভ রুট ইনভলভ করে এরকম কি একটা ডিজিজের নাম কি বলতে পারবা, ইনফ্ল্যামেটরি ডিজিজ যেটাতে ডায়াগনোসিসে আমরা অনেক সময় সিএসএফ স্টাডি করি, ইউজুয়ালি সেকেন্ড উইকে গিয়ে আমরা সিএসএফ স্টাডি করি, জানো কি না? কমন ডিজিজ এটা, GBS তাইলে জিবিএস, তাইলে গুলেনবারি সিনড্রোম, তাইলে গুলেনবারি সিনড্রোম ডায়াগনোসিসেও আমরা সিএসএফ স্টাডি অনেক সময় আমাদেরকে হেল্প করে। তাইলে এটা ইনভলভ করতেছে মেইনলি নার্ভ রুটকে। তাইলে এইটা গেল। এর বাইরে আমরা যেটা বললাম যে থেরাপিউটিক যদি আমরা চিন্তা করি, তাহলে ইন্ট্রাডুরাল অনেক সময় অ্যানালজেসিয়া, আর অনেক সময় হচ্ছে যে যেমন লিউকেমিয়ার পেশেন্টকে আমরা ইন্ট্রাডুরাল মিথোট্রেক্সেট দিয়ে থাকি, অ্যাকুট লিউকেমিয়া এএমএল এর পেশেন্টকে, তাহলে এটা হচ্ছে একটা থেরাপিউটিক ইন্ডিকেশন অফ লাম্বার পাংচার। আর এর বাইরে আমরা স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিতে ইউজ করি। তাহলে ইন্ডিকেশন এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে যে সংক্ষেপে তোমরা মোটামুটি সবই পারছো। তাইলে এই ইন্ডিকেশনগুলো আমরা লিখবো। সেকেন্ড হচ্ছে যে ইন্ডিকেশনের পরে আসবে কন্ট্রা ইন্ডিকেশন কি, এটা খুবই ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, আজীবন মনে রাখতে হবে যে আমরা লাম্বার পাংচারের ইন্ডিকেশন আমরা পাচ্ছি, কোনো কন্ট্রা ইন্ডিকেশন আছে কিনা, যে আমরা লাম্বার পাংচার করতে চাই বাট এই ফ্যাক্টর আমার থাকলে আমি কিন্তু করতে পারবো না। তাহলে এই ধরনের কি কি ফ্যাক্টর আছে যেখানে লাম্বার পাংচার কন্ট্রা ইন্ডিকেটেড, বলতে পারবা কিনা? একজন বলো দেখি। হ্যালো। spinal cord compression স্পাইনাল কর্ড কম্প্রেশন অ্যাকচুয়ালি কন্ট্রা ইন্ডিকেশনের মধ্যে পড়ে না। raise intracranial pressure, হ্যাঁ। infection of oval and skin, and coagulation and disorder. আচ্ছা, খুবই ভালো, তুমি মোটামুটি ম্যাক্সিমাম গুলাই কভার করে ফেলছো। তাহলে রেজড ইন্ট্রাক্রেনিয়াল ফিচার, প্রেসারের কোনো ফিচার যদি আমরা ক্লিনিক্যালি, যে পেশেন্টকে আমরা লাম্বার পাংচার করব ঠিক করছি বা করা দরকার, তার ক্ষেত্রে যদি আমরা রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারের কোনো ফিচার আমরা পাই, সেই ক্ষেত্রে ইট ইজ এ কন্ট্রা ইন্ডিকেশন। কেন কন্ট্রা ইন্ডিকেশন বলতে পারবা? এই কোশ্চেনগুলো আসবে ভাইভাতে, যখন ভাইভাতে বা তোমার যখন লং কেস হিসেবে যদি এই কোশ্চেনগুলো আসে তখন এগুলো সলভ করতে হবে, বা রিটেনেও আসতে পারে এসএকিউ হিসেবে। তাহলে কি কন্ট্রা ইন্ডিকেট মানে কেন এটা আমরা কেন করতেছি না? ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন থাকলে সেটা হার্নিয়েশন হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন, এটা হার্নিয়েশন হয় মানে কি রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারের কারণে। তাহলে ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন এটা টিউমার হইতে পারে, ব্রেইন অ্যাবসেস হইতে পারে, ঠিক আছে, একটা হাইড্রোকেফালাস হইতে পারে পেশেন্টের। তাইলে এই সমস্ত কন্ডিশন যদি থাকে, ইউজুয়ালি সিএসএফ প্রেসার বা ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেশি থাকে, তাহলে আমরা যদি সিএসএফ স্টাডি করতে চাই বা লাম্বার পাংচার করি, তখন কি হবে, সাডেন রিলিজ অফ প্রেসার হবে থ্রু দ্য স্পাইনোকেইন নিডল। তাহলে এই সাডেন রিলিজ অফ প্রেসার হলে কি হবে, আমাদের ব্রেইন হার্নিয়েশন কোনটার হয়, সেরিবেলার টনসিলের হার্নিয়েশন হয়। তাহলে যদি এটা হার্নিয়েশন হয়ে যায় তাহলে কি হতে পারে, আমাদের টোটাল ব্রেইনের সাথে স্পাইনাল কর্ডের যে কানেকশন সেটা ডিসরাপশন হয়ে যেতে পারে, এবং এটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। তাহলে আমরা যদি রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারের কোনো ফিচার পাই পেশেন্টের, তাইলে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে পেশেন্টের
ক্লিনিক্যাল সাসপিশন আছে এবং আমরা তাহলে রেজিস্ট্যান্ট টেকনিক্যাল প্রেসারের কারণ কি সেগুলো এক্সক্লুড করার চেষ্টা করব। তাইলে সেই ক্ষেত্রে আমরা ব্রেইনের একটা সিটি স্ক্যান করতে পারি যে কোনো ইকসোল আছে কিনা, আইদার টিউমার, আইদার ব্রেইন অ্যাবসেস বা এই ধরনের কিছু আছে কিনা, অথবা হাইড্রোকেফালাস আছে কিনা। তাহলে সেইগুলো যদি আমরা সিটি করে এক্সক্লুড করতে পারি যে না আমাদের সাসপিশন ছিল রেডিয়েন্ট টেকনিক্যাল প্রেসার আছে বা রেজিস্ট্যান্ট টেকনিক্যাল প্রেসারের কজ থাকা সম্ভব, সেগুলো এক্সক্লুড করলে তখন আমরা করতে পারি। তাহলে এটা একটা কন্ট্রাইন্ডিকেশন বা এটা 1 নম্বরের কন্ট্রাইন্ডিকেশন। 2 নম্বর বলছে যে ইনফেকশন। তাহলে আমরা যেই জায়গা থেকে আমরা লাম্বার পাংচার করব সেই জায়গার ওভারলাইন স্কিনে যদি ইনফেকশন থাকে তাহলে ডেফিনেটলি আমরা এই ইনফেকশনটাকে কি, যদি মেনিনজাইটিস নাও থাকে তাহলে আমরা মেনিনজাইটিস অ্যাট্রোজেনিক করে ফেলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেশন। আর আরেকটা কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে যে পেশেন্টের যদি কোয়াগুলোপ্যাথি থাকে যেটা হেমোরেজের চান্স বাড়ায়। আর আরেকটা হচ্ছে যে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, যদি নন কোঅপারেটিভ পেশেন্ট থাকে সেই ক্ষেত্রেও আমরা জোর করে আমরা কাউকে লাম্বার পাংচার করতে পারবো না। তাহলে এখান থেকে নেক্সট কোয়েশ্চন আসবে যে হোয়াট ইজ দ্য কমন সাইট অফ লাম্বার পাংচার ইন অ্যাডাল্ট পেশেন্ট। এটা বলো দেখি একজন। তাহলে লাম্বার পাংচার আমরা কোন সাইট থেকে করি ইউজুয়ালি অ্যাডাল্ট পেশেন্টে বা আমরা ওয়ার্ড সেটিং এ? Number 3 and number 4 level. আচ্ছা, কেন এই সাইটটা কেন পছন্দ করা হচ্ছে, কেন লাম্বার রিজিয়নটা আমরা চয়েস করতেছি, কেন থোরাসিক না, কেন সার্ভাইকাল না, বলতে পারবা কিনা? Sir, nerve যে ইনজুরি হওয়ার চান্স কমে এখানে স্যার। লাম্বার এখানে রিজিয়নে কি একটু- নার্ভ নাই? আমি তো যতটুকু জানি যে লাম্বার রিজিয়নেই সবচেয়ে বেশি নার্ভ কম্প্যাক্ট অবস্থায় আছে। এখানেই তো কর্ডা ইকুইনা আছে, বোনাস মেডুলারিস আছে। তাহলে স্পাইনাল কর্ডটা নাই স্যার, স্পাইনাল কর্ড তাহলে এইটা মনে রাখতে হবে যে নার্ভ ইনজুরি না, আমাদের স্পাইনাল কর্ডকে আমরা ইনজুর করতে চাই না, ঠিক আছে? কারণ স্পাইনাল কর্ড যদি আমরা ইনজুর করি, একটা নার্ভ ইনজুরির চেয়ে স্পাইনাল কর্ড ইনজুরি হচ্ছে যে মোর ডিজাস্ট্রাস। তাহলে আমরা স্পাইনাল কর্ডকে অবশ্যই ইনজুরি করতে চাইবো না এলপি করতে গিয়ে। তাহলে স্পাইনাল কর্ড শেষ হচ্ছে এট দ্য লেভেল অফ 12 thoracic vertebra or upper part of the lumbar 1 vertebra। তাহলে এর নিচে আমরা যেটা পাচ্ছি সেটাতে আমরা সাবঅ্যারাকনয়েড স্পেস পাবো, সিএসএফও পাবো, বাট দেয়ার ইজ এ নো চান্স অফ ইনজিউরিং স্পাইনাল কর্ড। তাইলে এটা 1 নাম্বার পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এখানে যে লাম্বার ভার্টিব্রাটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট সবচেয়ে লার্জ ভার্টিব্রাগুলো এখানে আছে। তাইলে এই লার্জ ভার্টিব্রাগুলো আছে এবং এই ভার্টিব্রাগুলো হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট মোবাইল পার্ট অফ দ্য আমাদের ভার্টিব্রাল কলাম। তাহলে আমরা ইজিলি লোকেট করতে পারতেছি ইন্টারভার্টিব্রাল স্পেসটাকে 1 নাম্বার। 2 নাম্বার যেহেতু মোবাইল, তাহলে আমরা স্পেসটাকে বাড়াতে পারবো, কমাতে পারবো। তাহলে সেই কারণে হচ্ছে লাম্বার রিজিয়নটাকে চুজ করা হয়। অনেক সময় সিস্টার্নাল টেপিং সেটা পেডিয়াট্রিক ওয়ার্ডে অনেক সময় করা হয় যদি খুব প্রিকশন সহ, বাট আমরা ওয়ার্ডে কমনলি লাম্বার সাইডটা ইউজ করি। তাহলে লাম্বার পাংচার করার জন্য আমরা নামই হচ্ছে লাম্বার পাংচার নিডল, তাহলে তো লাম্বার রিজিয়ন থেকে করব। কিন্তু আমরা সিএসএফ স্টাডি বা সিএসএফ এসপিরেশন যদি কোয়েশ্চন আসে যে কোথা থেকে করি, তাহলে লাম্বার থেকে করতেছি। তাহলে স্পাইনাল কর্ড শেষ হচ্ছে এখানে, স্পেসটা ওয়াইডার এবং ইজিলি লোকেট করা যাচ্ছে। তাইলে আমরা ইজিলি লোকেটটা কিভাবে করি বলতে পারবো কিনা কেউ? তাইলে আমরা আইলিয়াক ক্রেস্টটাকে লোকেট করি। এই আইলিয়াক ক্রেস্টটা লোকেট করার পরে সেইটাকে আমরা মিডিয়ালি আমরা মিড লাইন পর্যন্ত নিয়ে আসি। তাইলে আইলিয়াক ক্রেস্টের লেভেলে ভার্টিব্রার যে লাম্বার রিজিয়নের যে পার্টটা থাকে সেটা লাম্বার 3 এবং 4 ভার্টিব্রার মাঝখানের যে পোরশনটা ইন্টারভার্টিব্রাল স্পেস, তা আমরা এই সাইড থেকেও করতে পারি এলপি লাম্বার পাংচার, অথবা তার উপরের যে সাইডটা লাম্বার 2 3 মাঝখানে সেই স্পেস থেকেও করতে পারি, অথবা তার এক স্পেস নিচ থেকেও করতে পারি। তাইলে 1 নম্বর হচ্ছে যে ইজিলি লোকেট করা যাচ্ছে। তাহলে লাম্বার 3 4 লোকেট করলাম, নাম্বার 4 5 থেকেও করতে পারি, 3 4 থেকেও করতে পারি, 1 2 থেকেও করতে পারি। তাহলে এরপরে যদি টেবিল ভাইভাতে কোয়েশ্চন আসে তাহলে হয়তো প্রসিডিউর ডিটেল জিজ্ঞেস করা হতে পারে যে হাউ উইল ইউ ইন্ট্রোডিউস, তাহলে পেশেন্টের পজিশন কি হবে, তারপরে আমরা কি করব। তাহলে পেশেন্টের পজিশন বলবা যে দুইটা ভাবে আমরা করতে পারি। যদি কনশাস এবং কোঅপারেটিভ পেশেন্ট হয় তাহলে পেশেন্ট সিটিং এন্ড লিনিং ফরওয়ার্ড, এটা হচ্ছে সবচেয়ে কনভেনিয়েন্ট পজিশন, যেই পজিশনে আমরা লাম্বার পাংচার করতে পারি। আরেকটা হচ্ছে যে লেফট ল্যাটারাল পজিশন, যদি আনকনশাস পেশেন্ট হয় সেক্ষেত্রে ল্যাটারাল পজিশন পেশেন্টের চেস্ট, সার্ভাইকাল ভার্টিব্রা
হিপ এবং নি অল শুড বি ইন ফ্লেক্স পজিশন, মানে ফ্লেক্স করে একটা পজিশনে নিয়ে এসে সেখানে আমার পেশেন্টকে পজিশনিং এ নিতে আরেকজনের হেল্প লাগবে। তাহলে এইটা। এখন আমরা লাম্বার পাংচারের যেটা এর পরের কোয়েশ্চেন যেটা আসতে পারে যে আমরা সিএসএফ স্টাডি করি, সিএসএফ স্টাডিতে আমরা কি কি জিনিস দেখি বা কি কি জিনিস দেখা যেতে পারে, একজন বলো দেখি। আমরা যে সিএসএফ এসপিরেট করি কতটুকু সিএসএফ নেই আমরা, বা কিভাবে নেই, কয়টা ভায়ালে নেই, জানা আছে কিনা তোমাদের? তিনটা ভায়ালে নেই। আচ্ছা, তিনটা ভায়াল, তিনটা বা চারটা ভায়ালে নেই, তাহলে তিনটা ভায়ালে নেই কতটুকু নিতে পারবো আমরা? ইউজুয়ালি আমাদের নিতে হবে যে যতটুকু দরকার ততটুকু, মানে মিনিমাম যতটুকু সিএসএফ নিয়ে আমরা আমাদের কাজ চালাতে পারি। যেমন ব্লাডের ক্ষেত্রে অনেক সময় ওয়ার্ডে দেখছো যে 5 ml 10 ml ব্লাড ড্র করে ফেলতেছে, আর সিএসএফ এর ক্ষেত্রে এত বেশি ড্র করার সুযোগ নাই। তাহলে একটা কমন ফর্মুলা মনে রাখবা যে ইউজুয়ালি 1 ml পার 5 কিলোগ্রাম বডি ওয়েট হিসেবে সিএসএফ সেফলি এসপিরেট করা যায়। মানে একজন পার্সনের বডি ওয়েট পার 5 কেজির জন্য 1 ml সিএসএফ আমরা সেফলি এসপিরেট করতে পারি, বাট আমাদের সিএসএফ স্টাডির জন্য এত বেশি দরকার হয় না। ইউজুয়ালি 1 to 1.5 ml সিএসএফই যথেষ্ট সিএসএফ এর আমরা যে অ্যানালাইসিস করি সেগুলোর জন্য। তাহলে তিনটা ভায়ালে আমরা নিই কিভাবে, আমরা ইউজুয়ালি ড্রপ হিসাব করি। তাহলে ইচ ভায়ালে 10 ড্রপস করে সিএসএফ আমরা নিই। তাহলে 3 ভায়ালে যদি নেই তাহলে 3 দশে 30 ড্রপ, তাহলে 16 ড্রপে যদি 1 ml হয় তাহলে ইউজুয়ালি 2 ml আমরা সিএসএফ এট এ টাইম এসপিরেট করি। তাহলে এই তিনটা ভায়ালে নেয়ার উদ্দেশ্য কি কি স্টাডি করা হয় এক একটা ভায়ালে। আরেকটা হচ্ছে যে সিএসএফ যখন আমরা এসপিরেট করি কখনোই আমরা সিএসএফ প্রিজার্ভ করার জন্য কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট কিন্তু ইউজ করি না। তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করলে আমরা স্টাডিতে যে রিপোর্ট পাবো সেটা নর্মালের চেয়ে ভেরি করবে। তাহলে প্রোটিন লেভেল কমে যেতে পারে, সাইটোলজি দেখা যাবে যে সেল কাউন্ট কম, নর্মাল যতটুকু আসছে তার চেয়ে কম আসবে। তাহলে কোনো ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট কিন্তু ইউজ করা হয় না, এটা মনে রাখবা। তাহলে সিএসএফ এসপিরেট করে তিনটা ভায়ালে নিয়ে আমরা কি কি স্টাডি করি, কি কি দেখি? ফিজিক্যাল, কেমিক্যাল আর বায়োলজিক্যাল। না ফিজিক্যাল, হ্যাঁ তাহলে ফিজিক্যাল, ক্লিনিক্যাল, বায়োলজিক্যাল, মাইক্রোবায়োলজিক্যাল। আচ্ছা ঠিক আছে, ফিজিক্যাল তো তুমি তিনটাতেই দেখতে পারবা খালি চোখে যেটা দেখা যাচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে সিএসএফ এর কালার কি, কনসিস্টেন্সি কি, তো ফিজিক্যালে তো আমরা তাই দেখি যে কালার। তাহলে সিএসএফ এর নরমাল কালার কি একদম ক্রিস্টাল ক্লিয়ার নরমাল সিএসএফ, বাট ইট ক্যান বি টার্বিড। যদি টার্বিড হয় তাহলে বুঝতে হবে যে ইনফেকশন, ইউজুয়ালি পায়োজেনিক ইনফেকশন। আরেকটা হইতে পারে কি হেমোরেজিক হইতে পারে। তাইলে হেমোরেজিক হতে পারে দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ ছিল, তাইলে ফ্রেশ হেমোরেজ যদি হয় তাহলে হেমোরেজিকই আসতে পারে। আর যদি সাবঅ্যারাকনয়েড হেমোরেজটা একটু ওল্ড হয়, আগের হয়, তাহলে সেই ক্ষেত্রে হেমোরেজিকের সাথে আমরা জেন্টোক্রোমিয়া, তাইলে জেন্টোক্রোমিয়া দেখার জন্য আমাদের সিএসএফ কে একটু স্ট্যান্ড করে রাখতে হবে। রাখার পরে যদি সেডিমেন্ট জমা হয়, জমার পরে যেটা ক্লিয়ার সিএসএফ যে পোরশনটা সেটাও ইয়েলোইশ কালার হয়, যেটাকে জেন্টোক্রোমিয়া বলে, তাহলে সেটা পাইতে পারি। আর আরেকটা হচ্ছে যে আমি যখন নিডলটা ইন্ট্রোডিউস করতেছি তখন যদি ট্রমাটিক হয়, ট্রমার কারণেও তোমার হেমোরেজ হইতে পারে, সেই ক্ষেত্রেও মানে পেশেন্টের হেমোরেজিক সিএসএফ আসতে পারে। তাইলে সেই ক্ষেত্রে আমরা আলাদা করতে পারবো কিভাবে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ অথবা ট্রমাটিক, দুইটা আলাদা করার ওয়েটা কি বলতে পারবা কেউ? তাহলে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ যেটা থাকে ইউনিফর্ম থাকে, বাট যদি ট্রমাটিক হয় সেই ক্ষেত্রে ইউনিফর্ম থাকবে না। শুরুতে হচ্ছে ব্লাডের পরিমাণ বেশি থাকবে, তারপরে আস্তে আস্তে কমে যাবে। এক সময় 3 নাম্বার স্যাম্পল যখন নিব তখন হয়তো ক্লিয়ার হয়ে চলে আসতে পারে। আর আরেকটা হচ্ছে যেহেতু ফ্রেশ ব্লাড আসছে সেখানে সিএসএফটা রেখে দেওয়ার পরে দেখা যাবে যে সেখানে ক্লট ফর্মেশন হয়ে গেছে, এটা কিন্তু ইন্ডিকেট করতেছে ফ্রেশ হেমোরেজ। তাহলে এটা মনে রাখা লাগবে। আচ্ছা, এখন নেক্সট কোয়েশ্চেন আসতে পারে যে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট বিটুইন পায়োজেনিক এন্ড ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস ফ্রম সিএসএফ স্টাডি। তাইলে একটা জিনিস যেটা বলা হয় না যে সিএসএফ তিনটে ভায়ালে আমরা কি কি দেখি। একটা হচ্ছে আমরা বায়োকেমিস্ট্রি দেখি সিএসএফ এর। বায়োকেমিস্ট্রির মধ্যে মেইনলি আমরা দেখি গ্লুকোজ কনসেন্ট্রেশন আর হচ্ছে প্রোটিন, সিএসএফ এর প্রোটিন। তাইলে বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন হচ্ছে এইটা। আমরা সাইটোলজি দেখি, তাইলে সাইটোলজিতে কি দেখা হয়, সাইটোলজিতে দেখা হয় যে সেল আছে কিনা, সেল থাকলে কি কি সেল আছে। তাহলে আরবিসি যেটা ট্রমাটিক থাকতে পারে, আরবিসি এক দুইটা আরবিসি থাকতে পারে,
ডাব্লিউবিসি থাকতে পারে। ইউজুয়ালি এগুলার হার্ড অ্যান্ড ফাস্ট নর্মাল রেঞ্জ ওরকম বলা নাই, তবে ডাব্লিউবিসির ক্ষেত্রে আপ টু 5 পার এমএল 5 পার হাই পাওয়ার ফিল্ড এরকম থাকতে পারে ডাব্লিউবিসি। তার চেয়ে বেশি যদি থাকে তাহলে সেটা সিগনিফিকেন্ট। তাহলে ডাব্লিউবিসির মধ্যে আমরা দেখব যে কোন সিরিজের ডাব্লিউবিসি আছে। ইউজুয়ালি নর্মালি যেটা থাকে সেটা হচ্ছে লিম্ফোসাইট। তাহলে যদি দেখা যায় যে ডাব্লিউবিসি নিউট্রোফিল অনেক বেশি কনসেন্ট্রেশনে আছে অথবা লিম্ফোসাইট বেশি, সেটার অনেক কনসেন্ট্রেশন বেশি আছে, তাহলে সেটা আমার মার্ক করা লাগবে। আর বায়োকেমিস্ট্রির মধ্যে আমরা দেখব কি প্রোটিন দেখব আর হচ্ছে গ্লুকোজ দেখব, কমনলি যেটা দেখা হয়। এর বাইরেও এলডিএস দেখা যায় বা আরো অনেক কিছুই দেখা যায়, কিন্তু আমরা মেইনলি দেখি রুটিনলি যে প্রোটিন এবং গ্লুকোজ। তাহলে গ্লুকোজের কনসেন্ট্রেশন সিএসএফ এ কি রকম থাকে আইডিয়া আছে তোমাদের নরমালি? হ্যালো, স্যার আইডিয়া নেই। হ্যাঁ আইডিয়া নাই? তাহলে গ্লুকোজ কনসেন্ট্রেশন মানে গ্লুকোজ কি সিএসএফ এ থাকে কিনা, থাকার দরকার আছে কিনা, এই বিষয়ে আইডিয়াও নাই নাকি? আমাদের ব্রেইনের নিউট্রিশন কি? ব্রেইনের নিউট্রিশনের জন্য কে রেসপন্সিবল, কে নিউট্রিশন দেয় ব্রেইনকে? গ্লুকোজ। ব্রেইন গ্লুকোজ ছাড়া আর কিছু থেকেই নিউট্রিশন নেয় না, ঠিক আছে? তাহলে ব্রেইনের মেইন সোর্স অফ ক্যালোরি বা মেইন সোর্স অফ নিউট্রিশন হচ্ছে যে গ্লুকোজ। তাহলে গ্লুকোজ অবশ্যই আছে সিএসএফ এর মধ্যে। তাইলে করেসপন্ডিং একটা পার্সনের যখন আমরা সিএসএফ স্টাডি করি, ওই সময় যদি আমরা তার ব্লাড গ্লুকোজ দেখি, তাহলে তার ব্লাড নর্মাল প্লাজমা গ্লুকোজের 60% হচ্ছে সিএসএফ গ্লুকোজ থাকবে নরমালি। তাহলে দুইটা হইতে পারে, একটা হইতে পারে যে 60%-এর চেয়ে কমে যাইতে পারে অথবা নর্মাল 60% থাকতে পারে। আর ইউজুয়ালি ব্লাডের চেয়ে বেশি হয় না, নর্মালি ব্লাডে যা আছে তার চেয়ে বেশি হয় না। তাহলে ব্লাডের 60% হচ্ছে নর্মাল, অনেক সময় এটা থেকে কমে যাইতে পারে। তাহলে কমে যাবে কি কারণে? তাহলে যদি কমে যায় তাহলে আমরা দুইটা জিনিস সাসপেক্ট করব কমনলি। একটা হচ্ছে যে পায়োজেনিক মেনিনজাইটিস ও টিউবারকুলার মেনিনজাইটিস, আর আরেকটা হচ্ছে যে ব্রেইনে যদি বা স্পাইনাল কোডে যদি কোনো টিউমার থাকে সেগুলোর কারণেও গ্লুকোজ কমে যাইতে পারে। তাহলে কমে যাওয়ার কারণ হচ্ছে কমনলি আগে মনে করা হতো যে কনজাম্পশন, আর এখন মনে করা হয় যে তোমার ইনফেকশন, পায়োজেনিক বা টিউবারকুলার ইনফেকশনে এনজাইমেটিক অ্যাকশনের কারণে গ্লুকোজ লেভেল কম থাকে। তাহলে একটা মেনিনজাইটিসের পেশেন্ট, এনকেফালাইটিসের পেশেন্ট গ্লুকোজ করেসপন্ডিং প্লাজমা গ্লুকোজের 60%-এর চেয়ে যদি কম থাকে তাহলে সেটা ইন্ডিকেট করে আইদার পায়োজেনিক মেনিনজাইটিস অর টিউবারকুলার মেনিনজাইটিস অর ব্রেইন টিউমার। আর যদি নর্মাল থাকে তাহলে সেটা, আমি যদি মেনিনজাইটিস চিন্তা করি সেই ক্ষেত্রে সেটা ইন্ডিকেট করে হচ্ছে ভাইরাল মেনিনজাইটিস। তাহলে আরেকটা পোরশন যেটা দেখা হয় বায়োকেমিস্ট্রির মধ্যে সেটা হচ্ছে যে প্রোটিন। তাহলে নর্মালি সিএসএফ এর প্রোটিন কত থাকে এটা জানো কিনা? তাহলে সিএসএফ অ্যাকচুয়ালি কি? সিএসএফ অ্যাকচুয়ালি হচ্ছে প্লাজমার আলট্রা ফিল্ট্রেট, এবং সিএসএফ এর সাথে প্লাজমার ডিফারেন্সটা কে করতেছে? ব্লাড ব্রেইন ব্যারিয়ার। তাহলে এই ব্যারিয়ারটা কি করতেছে? লার্জার মলিকুলার ওয়েট প্রোটিনগুলোকে সিএসএফ এ আসতে দেয় না, তাহলে স্মল মলিকুলার ওয়েট প্রোটিনগুলো সিএসএফ এ আসে। তাহলে সিএসএফ এর প্রোটিনের কনসেন্ট্রেশন করেসপন্ডিং আমি প্লাজমা প্রোটিনের কনসেন্ট্রেশন যদি করি সেটার 50% থাকবে, এটা মনে রাখবা। তাহলে এই মেজর প্রোটিন 75% প্রোটিনই হচ্ছে অ্যালবুমিন। আর এর বাইরে গ্লোবুলিন যেগুলো থাকে সেগুলোর মধ্যে ইমিউনোগ্লোবুলিন জি হচ্ছে কমনেস্ট পোরশন অফ দ্য গ্লোবুলিন। তাহলে প্রোটিন থাকবে প্লাজমা প্রোটিনের 50%, মেজরিটি হচ্ছে যে লো মলিকুলার ওয়েট অ্যালবুমিন, এবং হচ্ছে গ্লোবুলিনের মধ্যে ইমিউনোগ্লোবুলিন পোরশনটা বেশি থাকবে। তাহলে নরমালি হচ্ছে যে লেভেল যদি আমরা চিন্তা করি তাহলে 25 to 50 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা হচ্ছে যে সিএসএফ এর প্রোটিন কনসেন্ট্রেশন। একটা ইন্টারেস্টিং জিনিস মনে রাখবা যে সিএসএফ এর প্রোটিন আমরা এই যে কনসেন্ট্রেশন যেটা পাচ্ছি এটা কিন্তু লাম্বার পাংচার করে যদি সিএসএফ নেই তাহলে সেই জায়গায়, কিন্তু যদি আমরা কোনো সময় সিস্টার্নাল পাংচার করি বা কোনো সময় পসিবল হয়েছে সার্ভাইকাল রিজিয়ন থেকে আমরা সিএসএফ স্টাডি করি, সেখানে কিন্তু প্রোটিনের কনসেন্ট্রেশন কম হবে। আর কখনো যদি আমরা সরাসরি ভেন্ট্রিকুলার সিস্টেম থেকে যদি থিওরিটিক্যালি আমরা মনে করি যে সিএসএফ নিতে পারবো, সেখানে প্রোটিনের কনসেন্ট্রেশন আরো কম হয়। তাহলে এটা হচ্ছে গ্রেভিটি একটা রোল প্লে করে সিএসএফ প্রোটিনের কনসেন্ট্রেশনের উপর। তাহলে হাইয়েস্ট নর্মাল কনসেন্ট্রেশন হচ্ছে লাম্বার রিজিয়নে, সেটা হচ্ছে 25 to 50 মিলিগ্রাম পার ডেসিলিটার। যদি তার চেয়ে বেশি হয় তাহলে আমার বুঝতে হবে যে সিএসএফ এ প্রোটিন বেড়ে গেছে। তাহলে যে কোনো জায়গায় যে কোনো টিস্যুতে প্রোটিন বেড়ে যাওয়া মানে কি? আইদার ইনফেকশন অর ইনফ্লামেশন। তাহলে সেটা মনে রাখতে হবে। তাহলে মেনিনজাইটিসের মধ্যে পায়োজেনিক মেনিনজাইটিস এবং
যদি পেশেন্টের টিউবারকুলার মেনিনজাইটিস হয় তাহলে সিএসএফ এ প্রোটিন 50 এর চেয়ে বেশি হবে তো ডেফিনেটলি, বাট অনেক হাই হতে পারে, ইভেন অনেক সময় 1000, মোর দেন 100, মোর দেন 500ও হতে পারে, অনেক বেশি প্রোটিন কনসেন্ট্রেশন চলে আসে ডিউ টু ইনফ্লামেশন। এর বাইরে তাইলে এইগুলাতে কি হয়, যদি কারো প্রোটিন বেশি সাথে হচ্ছে যে সেল বেশি হয়, তাহলে প্রোটিন বেশি আছে, সেল কোনটা আমরা দেখতেছি সাইটোলজিতে নিউট্রোফিল বেশি, তাহলে এটা পায়োজেনিক মেনিনজাইটিস। যদি প্রোটিন বেশি আমরা সেল দেখতেছি লিম্ফোসাইট অনেক বেশি, তাহলে সেটা হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস। যদি প্রোটিন নরমাল আছে বা প্রোটিন খুব বেশি বাড়ে নাই, সেল কাউন্টের মধ্যে লিম্ফোসাইট বেশি আছে, তাহলে সেটা ইন্ডিকেট করে ভাইরাল মেনিনজাইটিস। তাহলে আমরা এই পয়েন্টগুলো দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে মেনিনজাইটিস এর মধ্যে কোনটা পায়োজেনিক নাকি টিউবারকুলার নাকি ভাইরাল, এটা। আর এর বাইরে হচ্ছে যে আমরা দেখলাম যে সেল কাউন্ট নরমাল, সেল বাড়ে নাই, বাট প্রোটিন অনেক বেশি, তাহলে অনেকগুলো ইনফ্ল্যামেটরি কন্ডিশন আছে যেই কন্ডিশনকে বলা হয় তোমার অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন, মানে প্রোটিন বেড়ে গেছে বাট সেল কাউন্ট নরমাল বা বাড়ে নাই। তাহলে সেই সমস্ত কন্ডিশন কি কি আছে, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস আছে, ট্রান্সভার্স মাইলাইটিস আছে, গুলেনবারি সিনড্রোম আছে, জিবিএস আছে, এগুলাতে কিন্তু এই কন্ডিশনটা হয়, প্রোটিন বেশি হবে বাট সেল কাউন্ট খুব বেশি বাড়বে না। তাহলে রিগার্ডিং সিএসএফ স্টাডি হচ্ছে বা লাম্বার পাংচারে হচ্ছে আমরা মোটামুটি ডিটেলস কথা বললাম, এটুক পর্যন্ত জানলে হবে। বা এর বাইরে যেটা আসতে পারে যে কমপ্লিকেশন কি, তাইলে কমপ্লিকেশন হচ্ছে যে যদি রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার কারো যদি বেশি হয়, তাহলে তোমার হার্নিয়েশন অফ দ্য সেরিবেলার টনসিল, যেটা খারাপ। এর বাইরে কি হইতে পারে, স্পাইনাল হেডেক হইতে পারে অনেক সময় যদি বেশি ড্র করা হয়ে যায়। আর হচ্ছে যদি আমরা স্টেরাইল প্রসিডিউর মেনটেন না করি, তাহলে সেই ক্ষেত্রে হতে পারে ইনফেকশন আমরা ইন্ট্রোডিউস করে দিতে পারি। তাহলে লাম্বার পাংচার, নিডিল এবং সিএসএফ স্টাডি রিলেটেড আর যেগুলো আছে টেক্সটে তোমরা দেখে নিবা বা মোটামুটি একটু জানলেও হবে। নেক্সটে আমরা আসি বোন ম্যারো অ্যাসপিরেশন নিডিল। এই নিডিলটা কি তোমরা দেখছো কিনা? হ্যালো, হ্যাঁ এই নিডিলটা দেখছো? এই নিডিলের একটা নাম আছে কিন্তু, জানো কিনা কি নাম এটার? তাহলে দিস ইজ কল্ড সালাস বোন ম্যারো অ্যাসপিরেশন নিডিল। তাইলে এই পিকচারের মধ্যে মানে দেখা যাচ্ছে কি কি পার্ট আছে। এটা হচ্ছে যে টোটাল সেট, এটা সেট আপ করা টোটাল সালাস বোন ম্যারো অ্যাসপিরেশন নিডিল। আর এখানে তোমার তিনটা আলাদা করে জিনিস দেখানো আছে। এই যে বাহিরের জিনিসটা যেটা, সেটা হচ্ছে কি ট্রকার না, কেনুলা, বাইরের অংশটা, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ট্রকার অর স্টিলেট, ভিতরে যেটা অংশ। তাইলে এটা হচ্ছে যে এই ভিতর থেকে এই পোরশনটাকে টান দিলে এটা বের হয়ে আসবে। আর এই একটা পোরশন, এটাকে কি বলা হয়, এটা এখানে লাগানো আছে, এটাকে অ্যাডজাস্ট করে এইদিকে নিয়ে আসা যাবে আর একটু বাইরে নিয়ে আসা যাবে। তাইলে এটা হচ্ছে গার্ড, ঠিক আছে? তাহলে এটা সালাস বোন ম্যারো অ্যাসপিরেশন নিডিল পরীক্ষাতে তোমার অসপিতে অথবা টেবিলে এই ফর্মেই থাকবে। তোমাকে ভাইবার টেবিল হলে হয়তো আলাদা করে দেখাতে বলা হবে যে কি কি পার্ট আছে সেগুলা। তাইলে এইটা হচ্ছে মেটালিক, টোটালটাই মেটালিক এই নিডিলটা। তাহলে এর পরের কোয়েশ্চন হয়তো আসবে যে হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ বোন ম্যারো স্টাডি অথবা বোন ম্যারো অ্যাসপিরেশন। তাহলে একজন বলো দেখি, এর নেক্সট আইডেন্টিফিকেশন করলা, তারপরে ইন্ডিকেশন অফ বোন ম্যারো স্টাডি কি কি আছে বা কি হতে পারে? হ্যালো, Sir, aplastic anemia, leukemia, ITP, megaloblastic anemia. এইভাবে বললে অনেক কিছু মিস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমার বোন মেরো রিলেটেড Multiple কোনো ডিজিজ myeloma. যদি থাকে, বোন মেরোতে কি কি সেল আছে বা বোন মেরোতে কি কি আমরা পাই বোন মেরোতে এসপিরেশন করে, তাইলে আমরা যদি বোন মেরো এসপিরেট করি, তাহলে আমরা কি হিমোপোয়েটিক স্টেম সেল গুলো বা হিমোপোয়েটিক সেল, প্রিকারসার অফ আমাদের ব্লাডের তিনটা সিরিজের সেলই আমরা ড্র করতে পারি। এর বাইরে আমরা কি পাবো, এখানে ফাইব্রাস যে সাপোর্ট টিস্যু আছে সেগুলো পাবো। তাহলে ডায়াগনস্টিক পারপাসে আমরা যদি বোন মেরো এসপিরেট করি, তাহলে কি কি ডিজিজ ডায়াগনোসিস করতে পারবো? তাহলে আরবিসি সিরিজের কিছু ডিজিজ ডায়াগনোসিস করতে পারবো। যেমন আরবিসি সিরিজের কোন ডিজিজ আমরা ডায়াগনোসিস করার জন্য ইউজ করতে পারি? ইউজুয়ালি আরবিসি শুধু না, Megaloblastic যেমন anemia. তাহলে এটা ইউজুয়ালি শুধু আরবিসি না, এটা টোটাল হেমোপোয়েটিক সেলগুলোকেই এফেক্ট করে। তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আর কি থাকতে পারে? যদি কারো কি হতে পারে, Aplastic anemia. মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আর কি থাকতে পারে?
মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, যদি মাইলোডিসপ্লাসিয়া থাকে তাহলে এইটা হচ্ছে একটু পরের দিকে বলবা। তাহলে প্রথমে আমরা শুরু করি, ইন্ডিকেশন হচ্ছে ডাব্লিউবিসি সিরিজের ডিজিজ। তাহলে ডাব্লিউবিসি সিরিজের ডিজিজ হচ্ছে যে, যদি এক কথায় বলি যে বোন মেরোতে ডাব্লিউবিসি সিরিজ এফেক্টেড হয়েছে, কমন হচ্ছে যে নিওপ্লাস্টিক ডিজিজ, সেটা হচ্ছে লিউকেমিয়া। তাহলে ইউজুয়ালি অ্যাকিউট লিউকেমিয়া ডায়াগনোসিসের জন্য। দুই নাম্বার হচ্ছে যে লিউকেমিয়া আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, আচ্ছা এটা পরে আসি। তাহলে লিউকেমিয়ার জন্য তাহলে একটা আরবিসি সিরিজ বা টোটাল সিরিজের জন্য আমাদের কি লাগবে, সেটা হচ্ছে যে মেগালোব্লাস্টিক এনিমিয়া, আর হচ্ছে অ্যাপ্লাস্টিক এনিমিয়া বললাম, মাইলোডিসপ্লাসিয়া বা মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম। আর কি হইতে পারে যদি প্লেটিলেট সিরিজ হয়, তাহলে আইটিপি। তাহলে আইটিপি ইউজুয়ালি ডায়াগনোসিসের জন্য লাগে না, কিন্তু আইটিপি আমাদের সাসপিশন বাট দেখতেছি যে আমাদের পেশেন্টের এনিমিয়াও আছে সাথে, অথবা ডাব্লিউবিসি সিরিজ কম, সেই ক্ষেত্রে আমরা বোন মেরো অ্যাসপিরেশন করে বোন মেরো হেল্প নিতে পারি। আর তাইলে ডায়াগনোসিসের জন্য হচ্ছে যে কমন হচ্ছে যে এই জিনিসগুলা। এর বাইরে আর কি কি জিনিস আছে বোন মেরোকে এফেক্ট করে, আর কি কি ডিজিজ আছে? প্লাজমা সেল ডিসঅর্ডার বলে এক ধরনের ডিসঅর্ডার আছে, যেটা মাল্টিপল মাইলোমা। মাল্টিপল মায়োলোমা। তাহলে মাল্টিপল মায়োলোমা ডায়াগনোসিসের জন্য আমাদের বোন মেরো অ্যাসপিরেশন করা লাগবে। আচ্ছা, তাইলে আরেকটা পাইলাম আমরা মাল্টিপল মায়োলোমা। আর কি আছে? হেমাটোলজিক্যাল কার্ডিও- ম্যালিগন্যান্সি কি শুধু লিউকেমিয়া, আর কোনো হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি নাই? সাবলিউকেমিক লিউকেমিয়া। লিউকেমিয়া আমরা বলেই ফেলছি, সাবলিউকেমিক লিউকেমিয়া, এলিউকেমিক লিউকেমিয়া বা যে কোনো লিউকেমিয়া ডায়াগনোসিসের জন্য বোন মেরো অ্যাসপিরেশন করা লাগবে। তাহলে এটা লিউকেমিয়ার সাথে বললে হবে, বা তুমি আলাদা বলতে পারো। এর বাইরে কি আমরা লিম্ফোমা কি হেমোপোয়েটিক লিম্ফোমা। সিস্টেম? হ্যাঁ, লিম্ফোমা কি হেমোপোয়েটিক সিস্টেমের ডিজিজের মধ্যে পড়ে? তাহলে লিম্ফোমা ইউজুয়ালি পেরিফেরাল লিম্ফোয়েড টিস্যুকে মানে এফেক্ট করে, বা ডায়াগনোসিসের জন্য বোন মেরো অ্যাসপিরেশন লাগবে না। বাট লিম্ফোমা যদি বোন মেরো ইনভলভ করে ফেলে, সেটা হচ্ছে অ্যাডভান্স স্টেজ 4। তাহলে আমাদের ডায়াগনোসিস এন্ড স্টেজিং অফ লিম্ফোমা, ইউজুয়ালি স্টেজিং, তাহলে স্টেজিং অফ লিম্ফোমার জন্য আমাদের বোন মেরো অ্যাসপিরেশন করতে হবে। তাহলে আমরা দেখতেছি যে লিম্ফোমার পেশেন্ট এনিমিয়া আছে, প্যানসাইটোপেনিয়া আছে, তাহলে বুঝতে হবে কি তার বোন মেরো ইনভলভ হয়ে গেছে। তাহলে সেটা সাসপিশন আমাদের ঠিক কিনা সেটা দেখার জন্য আমাদের বোন মেরো অ্যাসপিরেশন করতে হবে। তাহলে লিম্ফোমার স্টেজিং এর জন্য লাগবে। এর বাইরে আর কিসে লাগতে পারে? ধরো একটা ম্যালিগন্যান্সি অফ, ধরো ব্রেস্ট টিউমার, অথবা কারো সিএ লাং হইলো, আমি দেখলাম যে পেশেন্ট অনেক বেশি এনিমিক হয়ে গেছে, তার ব্লাড লস নাই অত বেশি, তাহলে তার মানে কি তার বোন মেরোতে মেটাস্টেসিস হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে মেটাস্টেসিস অফ এনি টিউমার ইনটু বোন মেরো যদি আমরা ক্লিনিক্যাল সাসপিশন করি, সেটার জন্য আমরা বোন মেরো অ্যাসপিরেশন করতে পারি। তাহলে এই হচ্ছে ইনভেস্টিগেশন ইন্ডিকেশন। তাহলে এগুলো বেশিরভাগই হচ্ছে হেমাটোলজিক্যাল এবং ম্যালিগন্যান্ট ডিজিজ। এর বাইরে আর কোনো ডিজিজের জন্য কি আমরা বোন মেরো অ্যাসপিরেশন করতে পারি, বা বোন মেরো অ্যাসপিরেশন কি আর কিছু ডায়াগনোসিসে হেল্প করে? কালা জ্বর, হ্যাঁ, জুড়ে বলো। কালা জ্বর, এলডি বডি পাওয়া যায়। আচ্ছা, তাহলে মনে রাখবা যে কিছু ইনফেকশন ডায়াগনোসিসের জন্য, তাহলে ইনফেকশন প্রেজেন্ট করতেছে পাইরেক্সিয়া নিয়ে, আমরা একটা পেশেন্টের পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন ইভালুয়েট করতেছি, করে ডায়াগনোসিস করতে পারতেছি না। তাহলে এরকম কন্ডিশনে কিছু ইনফেকশন আমরা অনেক সময় পেরিফেরি থেকে ডায়াগনোসিসে পৌঁছাতে পারি না। তার মধ্যে একটা হচ্ছে টিউবারকুলোসিস। তাহলে ক্রিপ্টিক টিউবারকুলোসিস একটা আছে, আর একটা হচ্ছে যে তোমার মিলিয়ারি টিউবারকুলোসিস। এগুলা পেরিফেরি থেকে কোনো জায়গা থেকেই আমরা স্যাম্পল নিলে আমরা পেশেন্টের মানে মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিসে পৌঁছাতে পারি না। তাহলে যদি ক্রিপ্টিক টিবি অথবা মিলিয়ারি টিউবারকুলোসিস হয়, আমরা বোন মেরো যদি অ্যাসপিরেট করি, পরে কালচার করি, তাহলে টিউবারকুলোসিসের মানে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আইডেন্টিফাই করতে পারবো আমরা, বা কালচারে গ্রো করবে। তাহলে একটা হচ্ছে যে ক্রিপ্টিক টিবি, মিলিয়ারি টিবি, তাহলে একটা গেল। আরেকটা হচ্ছে কালাজ্বর। তাহলে কালাজ্বর আমরা এলডি বডি আমরা স্প্লেনিক পাংচার করেও পাইলাম না, ব্লাডেও পাইলাম না, সেই ক্ষেত্রে আমরা বোন মেরো অ্যাসপিরেশন করে, যদি কালাজ্বর এন্ডেমিক এরিয়া থেকে আসে বা স্ট্রং সাসপিশন থাকে কালাজ্বর, আমরা করতে পারি। ম্যালেরিয়ার ক্ষেত্রেও আমরা বোন মেরো অ্যাসপিরেশন করে বোন মেরোতে আমরা বোন মেরো স্মেয়ার করে আমরা ম্যালেরিয়াল প্যারাসাইট ডায়াগনোসিস করতে পারি। তাইলে এই হচ্ছে ইনফেকশন মানে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন ইভালুয়েশনের ক্ষেত্রে আমরা ইউজ করি। আরেকটা হচ্ছে যে আমরা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে রুটিনলি কখনোই বোন মেরো অ্যাসপিরেশন করা হয় না, বাট আমরা যদি কোনো সময় আমরা আয়রন স্টোর ইভালুয়েট করতে চাই কোনো কারণে, সেই ক্ষেত্রে হচ্ছে বোন মেরো অ্যাসপিরেশন করা লাগবে। তাহলে মোটামুটি ইন্ডিকেশন হচ্ছে এই। আমরা এরপরের কোয়েশ্চেন আসবে যে হোয়াট ইজ দ্য সাইট অফ বোন মেরো অ্যাসপিরেশন ইন অ্যাডাল্ট অর চিলড্রেন। যদি বলা হয়, দুইটা কোয়েশ্চেন করা হয়, তাহলে কিভাবে করবা বা কি বলবা সাইট?
হ্যাঁ, তাহলে অ্যাডাল্টে যদি হয় তাহলে কোন জায়গা থেকে, যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে কোন জায়গা থেকে? হ্যালো, স্যার অ্যাডাল্টদের হলো ম্যানোব্রিয়াম স্টার্নি অ্যান্ড হেয়ার পয়েন্ট অফ আইলিয়াক ক্রেস্ট। আইলিয়াক আর ক্রেস্ট, হ্যাঁ স্যার। হ্যাঁ আর আর চিলড্রেনদের মিডিয়াল অ্যাসপেক্ট অফ প্রক্সিমাল পার্ট অফ টিবিয়া। আচ্ছা, কেন এই আলাদা কেন বলতে পারবা? চিলড্রেনের কি আমরা মেনোব্রিয়াম থেকে বোন মেরো পাবো না? তাহলে কয়েকটা স্যার জিনিস মনে এটা তো রাখতে জানা হবে, নাই। কারণ এই কোয়েশ্চেন তোমরা যদি ভালো পারো তাহলে হয়তো স্যাররা এই কোয়েশ্চেন গুলো করবে। ইউজুয়ালি অ্যাডাল্টে কি হয়, অ্যাডাল্টে হচ্ছে যে আমরা যখন বয়স বাড়তে থাকে, অ্যাট বার্থ হচ্ছে ইউজুয়ালি অল দা মানে মেরো কেভিটি, বোন মেরো আমাদের যতগুলো বোন আছে সব জায়গাতেই হিমোপোয়েটিক স্টেম সেল থাকে এবং হিমোপোয়েসিস হয়। যত এজ বাড়তে থাকে তখন আস্তে আস্তে লং বোন গুলা তে তোমার কি হয়, বোন মেরো রিপ্লেসড বাই ইয়েলো মেরো। তাহলে ইয়েলো মেরো মানে কি এডিপোস টিস্যু দিয়ে রিপ্লেস হচ্ছে, সেখানে আর হিমোপোয়েসিস হচ্ছে না। তাহলে কিছু স্পেসিফিক সাইটে অ্যাডাল্টে বোন মেরো গুলো অ্যাক্টিভ থাকে এবং হিমোপোয়েসিস হয়, তাহলে সেগুলো হচ্ছে ফ্ল্যাট বোন। তাহলে এখন ফ্ল্যাট বোন তো আমাদের বডিতে অনেকগুলো আছে, স্টারনাম আছে, আমাদের স্কাল বোন গুলো আছে, তাহলে সবগুলা থেকে তো আমরা করতে পারতেছি না। তাহলে আমাদের একটা হচ্ছে যে ইজিলি অ্যাক্সেসিবল এবং ইজিলি অ্যাক্সেসিবল এবং অনেক বেশি সুপারফিশিয়াল আছে এরকম জায়গা থেকে আমাদের করতে হবে, এবং যে জায়গাতে বোন মেরো আছে। তাইলে অ্যাডাল্টে সবচেয়ে সুপারফিশিয়াল সবচেয়ে অ্যাক্সেসিবল পার্ট হচ্ছে যে মেনোব্রিয়াম স্টার্নি, তাহলে সেখান থেকে আমরা করতে পারি। আর সুপারফিশিয়াল না বা অ্যাক্সেসিবল না, বাট ওইখানে মানে ফ্ল্যাট বোন এবং এখানে প্লেন্টি অফ রেড মেরো থাকে, সেটা হচ্ছে আইলিয়াক ক্রেস্ট। তাহলে অ্যাডাল্টে এই দুইটা জায়গায় চয়েস করা হয় বোন মেরো অ্যাসপিরেশনের জন্য। চিলড্রেনদের ক্ষেত্রে আমরা যে কোনো জায়গা থেকেই আমরা অ্যাসপিরেট করতে পারি, বাট আমরা একটা চিলড্রেনকে এত বড় একটা নিডিল দিয়ে আমরা পেনিট্রেশন করব, সে কোঅপারেট করবে না। তাহলে তার ক্ষেত্রে খেয়াল করতে হবে কি, তার ম্যাক্সিমাম কোঅপারেশনের জন্য সবচেয়ে বেশি প্যানিক না করে যে জায়গা থেকে নিতে পারি সেটা হচ্ছে যে তোমার তোমার টিবিআর আপার পার্ট থেকে আমরা নিতে পারি। তাইলে এই জিনিসটা মনে রাখতে হবে যে কেন আমরা অ্যাডাল্টে শুধুমাত্র মেনোব্রিয়াম বা আইলিয়াক ক্রেস্ট নিচ্ছি। তাহলে এটা হচ্ছে ফ্ল্যাট বোন, ইজিলি অ্যাক্সেসিবল, মেরো পার্টিকল বেশি থাকতেছে এটার জন্য। তাহলে আমরা এই অ্যাডাল্টের ক্ষেত্রে এটা এবং চিলড্রেনদের ক্ষেত্রে প্যানিক না করে আমরা ইয়ে করতে পারি। এখন নেক্সট কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে যে হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ বোন মেরো অ্যাসপিরেশন। যেহেতু সময় শেষের দিকে খুব সংক্ষেপে বা রিপিট বলে যাই, তাহলে বোন মেরো অ্যাসপিরেশনের কমপ্লিকেশন এক নাম্বার হচ্ছে যে এত বড় একটা নিডিল নিয়ে তুমি একটা পার্সনকে পেনিট্রেট করবা, তার মেনোব্রিয়াম স্টার্নিতে তুমি পেনিট্রেট করবা, তাহলে কি হতে পারে, সে ভয় পেয়ে যেতে পারে এবং এটাতে কি হয় ভেসোভেগাল এফেক্ট, এবং এটাই হচ্ছে সবচেয়ে কমন। সেকেন্ড কি হইতে পারে, সেকেন্ড হচ্ছে যে সেকেন্ড বা তার সাবসিকুয়েন্ট যেগুলো সেগুলো হচ্ছে রেয়ার। তাহলে সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আমি স্পিরেট করলাম এবং এখানে সাকশন দেয়া লাগতেছে, সেটা হচ্ছে প্রসিডিউরের পরে পারসিস্টেন্ট বা অনেকদিন পেইন থাকতে পারে, সেটাকে বলা হয় সাকশন পেইন। আর কি হইতে পারে, আমি ট্রকাট ইয়ের যেটা ক্যানুল গার্ডটা আমি প্রপারলি ফিক্স করলাম না, আমি একদম গায়ের জোরে পেনিট্রেট করতে গেলাম, তাহলে অনেক ক্যাটাস্ট্রফিক জিনিস ঘটে যেতে পারে। তাহলে ওভার পেনিট্রেশন হয়ে আন্ডারলাইন স্ট্রাকচার ইনজিউর্ড হইতে পারে স্পাইনাল, যদি মেনোব্রিয়াম স্টার্নিতে করি। তাহলে এটা আমাদের অবশ্যই কশাস থাকতে হবে যে গার্ডটা প্রপারলি ফিট করা আছে কিনা। আর কি হইতে পারে, আমি স্টেরিলিটি মেনটেন করলাম না, তাহলে কি আমি একটা ইনফেকশন দিয়ে দিতে পারি, তাহলে ইনফেকশন হইতে পারে। একটা পেশেন্টের কোয়াগুলোপ্যাথি আছে বা থ্রম্বোসাইটোপেনিয়া আছে, তাহলে কি হতে পারে, সেই ক্ষেত্রে তার ব্লিডিং হতে পারে। তাহলে এগুলো হচ্ছে কমন সাইড এফেক্ট অফ বোন মেরো অ্যাসপিরেশন। আর একটা হইতে পারে কি, বোন মেরো অ্যাসপিরেট করতে গেলাম আমি কিছুই আসলো না, তাহলে একটা কিছুই আসে না, সেটা হচ্ছে ড্রাই টেপ। আর যদি বোন মেরো পার্টিকেল আসে না, শুধু ব্লাড আসে, সেটা হচ্ছে ব্লাড টেপ। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে হবে, আমাদের আবার বোন মেরো অ্যাসপিরেশন করতে হবে, অথবা আমাদের আরেকটা প্রসিডিউর আছে সেটার হেল্প নিতে হবে, সেটাকে বলা হচ্ছে ট্রিফাইন বায়োপসি। তাহলে মোটামুটি বোন মেরো অ্যাসপিরেশন নিডিল যদি আসে, তাহলে এগুলোর মধ্যেই তোমাদেরকে কোয়েশ্চেন হয়তো ফেস করা লাগবে। নেক্সট তোমাদের তো এরপরে তো কি ক্লাস আছে একটা থেকে? হ্যালো 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 না স্যার। ক্লাস আচ্ছা, ক্লাস নাই, আমরা দেখি যতক্ষণ কন্টিনিউ করতে পারি। তাহলে এরপরে আমরা একটা ইনস্ট্রুমেন্ট দেখি, সেটা হচ্ছে যে এটা কি চেনা যাচ্ছে না নাকি, একদম আননোন, কখনো দেখি নাই এরকম একটা ইনস্ট্রুমেন্ট। তাহলে দেখে মনে হচ্ছে যে সবচেয়ে পরিচিত, এটার কোনো ব্যাপারই না, এটা দিলে তো সবই পারি এরকম একটা ইনস্ট্রুমেন্ট,
কিন্তু পরীক্ষায় যদি চলে আসে এবং পরীক্ষাতে যদি এই রিলেটেড বলা হয় অথবা টেবিল ভাইভাতে যদি বলা হয় যে এই জিনিসটা নাও নিয়ে এটার কি কি পার্ট আছে অ্যানাটমির ভিসেরা ধরার মতো, তাহলে কি বলতে পারবা কিনা? তাহলে আমরা যদি বলি এটা বিপি মেশিন, আরেকটা নাম কি? অ্যানেরোয়ার্স ফিগবো ম্যানোমিটার, তাই তো? তাহলে এইটার অ্যানাটমি বলতে পারবা নাকি কি কি পার্ট আছে এটাতে? হ্যালো, হ্যালো, স্যার হ্যাঁ, মানে টাইম শেষ হয়ে গেছে, সবাই অফলাইন হয়ে গেছে নাকি? স্যার এটাতে কাফ, হ্যাঁ, এয়ার পাম্প, রাবার টিউব, আচ্ছা তাহলে ম্যানোমিটার হ্যাঁ, and স্ক্রু। তাহলে একটা হচ্ছে টোটাল জিনিসটা হচ্ছে একটা বিপি মেশিন অথবা বলতে পারি যে স্ফিগমো ম্যানোমিটার, অ্যানারোয়ার স্ফিগমো ম্যানোমিটার। তাহলে এটাতে কি কি পার্ট আছে? একটা হচ্ছে যে এখানে হচ্ছে ব্লাড প্রেশার, মানে কাফ যেটা দিয়ে আমরা হাতের সাথে বাইন্ড করতেছি, এই কাফের ভিতরে একটা রাবারের তৈরি একটা ব্লাডার থাকে, ঠিক আছে? দুইটা টিউব বের হয়ে আসে, একটা টিউব কানেক্টেড হচ্ছে যে হ্যান্ড পাম্পের সাথে, রাবার পাম্পের সাথে, যেটাতে একটা স্ক্রু আছে টু অ্যাডজাস্ট এয়ার এন্ট্রি অর এয়ার রিলিজ। আর আরেকটা টিউব অ্যাটাচড হচ্ছে একটা মিটারের সাথে, যেটা হচ্ছে যে ম্যানোমিটার বলা হয়, যেটা দিয়ে আমরা ব্লাড প্রেশার মানে মেজার করি। তাহলে এইটা যদি পরীক্ষার টেবিলে থাকে বা পরীক্ষাতে আসে, তাহলে তোমাদেরকে যেটা জিজ্ঞেস করা হতে পারে যে হাউ উইল ইউ মেজার ব্লাড প্রেশার, অথবা তোমার শর্ট কেস পরীক্ষাতে থাকতে পারে যে ব্লাড প্রেশার মেজার করো, এবং স্যার দাঁড়ায় দেখলো পরীক্ষার হলে যে কিভাবে তুমি ব্লাড প্রেশার মেজার করতে পারতেছো। তাহলে এইটা নিয়ে এখন ডিটেলস আমি যাব না, এটা তোমাদের ওয়ার্ডে থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে অনেক বলা হয়েছে। এখন যেটা হচ্ছে যে রিক্যাপিচুলেশনের দরকার, সেটা তোমরা নিজেরা যে একটু বইয়ের হেল্প নিয়ে নিতে হবে, যেটা খুব সুন্দর করে দেয়া আছে ম্যাকলয়েডের বইতে। তাহলে বিপি মেশিন যদি থাকে, তাহলে একটা হচ্ছে বিপি মেশিনের পার্ট হাউ উইল ইউ মেজার ব্লাড প্রেশার, এটা আসতে পারে। নর্মাল ব্লাড প্রেশারের রেঞ্জ কি, সেটা আসতে পারে। হাইপারটেনশনের ডেফিনেশন আসতে পারে, যদি এইটা অস্পিতে থাকে বা এটা যদি পরীক্ষার টেবিলে থাকে তাহলে সেটা আসতে পারে, এবং এটার সাথে রিলেটেড একটা কি স্টেথোস্কোপ থাকতে পারে। তাহলে বিপি মেশিন রিলেটেড আমরা ডিটেলসে যাচ্ছি না। এইটা একটা আরেকটা ছবি নিছিলাম, সেটা মোস্ট প্রবাবলি সেভ করা যায় নাই। এইটা কি বলো তো দেখি, লেখাই আছে উপরে টেন্ডন হ্যামার নাকি? তাহলে টেন্ডন হ্যামার এইটা থাকতে পারে, অথবা আমরা ট্রায়াঙ্গুলার যেটা হ্যামার সহ যেটা আছে সেটা থাকতে পারে পরীক্ষাতে। তাহলে এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে মোস্ট প্রবাবলি সেই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে আমার ঠিক আগেই স্যার বোধহয় আলাপ করছেন, আমি যতটুকু দেখলাম যে জার্ক কি কি জার্ক আমরা দেখি, আপার মোটর সাইন কি, লোয়ার মোটর সাইন কি, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলা যে আপার মোটর সাইন, লোয়ার মোটর সাইন, এই রিলেটেড কোয়েশ্চেনগুলো হচ্ছে তোমার এই হ্যামার যদি থাকে স্পিডতে অথবা যদি টেবিলে থাকে, তাহলে এই কোয়েশ্চেনগুলো তোমাদের আসবে। তাহলে এটা নিয়ে আমরা ডিটেলস এখন যাই, তাহলে আরেকটা ইনস্ট্রুমেন্ট যেটা থাকতে পারে, যেহেতু সময় শেষের দিকে আমরা একটু রেপিড আগাই, এইটা কি? হ্যালো, NG tube or nasogastric tube? আচ্ছা তাহলে এনজি টিউব আর নেজোগ্যাস্ট্রিক টিউব, তাইলে এই টিউবটাও তোমাদের ট্রেতে থাকতে পারে অথবা অস্পিতে থাকতে পারে। তাইলে এইটার কাজ কি? এনজি টিউব বা এনজি টিউব ইনসারশনের ইন্ডিকেশন কি কি, এটা আসতে পারে একটা কোয়েশ্চন। তাহলে এটা কি জানা আছে কিনা তোমাদের, নেজোগ্যাস্ট্রিক টিউবের ইন্ডিকেশন কি বা কি কি কাজে আমরা ইউজ করতে পারি? হ্যালো, ফিডিং অ্যান্ড মেডিকেশন, এনজি সাকশন। তাহলে এইটার নেজোগ্যাস্ট্রিক টিউব তো নাক দিয়ে আমরা স্টমাক পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি, মানে এটা কাজই হচ্ছে এটা। তাইলে এই নাক দিয়ে একটা টিউব ঢুকাবো, ইসোফেগাস দিয়ে স্টমাকে নিয়ে যাব, তাহলে এই টিউবটা ইনসারশন আমরা কি কি কারণে করা লাগতে পারে বা কি কি হেল্প পাইতে পারি এই টিউব দিয়ে? তাহলে একটা হচ্ছে যে আমরা একটা পার্সন
নিজে খেতে পারতেছে না, নিজের মুখ দিয়ে সে খেতে পারতেছে না, এরকম একটা পেশেন্ট, তাহলে কি আনকনশাস পেশেন্ট? তাহলে আনকনশাস পেশেন্ট ও ডিসওরিয়েন্টেড পেশেন্ট যে খেতে পারতেছে না নিজে থেকে, তাকে ফিডিং দেওয়ার জন্য আমরা, এটার একটা নাম কিন্তু নেজোগ্যাস্ট্রিক ফিডিং টিউব, তাহলে ফিডিং দেওয়ার জন্য আমরা এটা ইউজ করতে পারি। তাইলে কার ক্ষেত্রে? আনকনশাস পেশেন্টের ক্ষেত্রে। অথবা একটা পেশেন্ট নর্মাল সোয়ালোয়িং রিফ্লেক্স লস হয়ে গেছে, তাইলে সে মুখে আমরা খাবার দিয়ে তাকে সোয়ালো করাতে পারতেছি না, তাইলে দুইটা কারণে হতে পারে, একটা হচ্ছে আনকনশাসনেস আর একটা হচ্ছে যে মিসডিরেকশন। তার ভোকাল কর্ড পসি হয়ে গেছে, তাহলে আমরা মুখে খাবার দিচ্ছি সেটা লাংসে চলে যেতে পারে, এসপিরেশন হয়ে যেতে পারে, অথবা তার প্যালাটাল পসি আছে, তার খাবার দিচ্ছি তার নাক দিয়ে বের হয়ে চলে আসতেছে, তাইলে সেই ক্ষেত্রে আমরা নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে আমরা ফিডিং এর ব্যবস্থা করতে হবে তাকে। তাইলে একটা হচ্ছে ফিডিং দেওয়ার জন্য, তাইলে ফিডিং ফর আনকনশাস পেশেন্ট অর এ পেশেন্ট উইথ ভোকাল কর্ড পসি অথবা বালবার অর সিউডোবালবার পসি যদি থাকে কারো, তাহলে তাদের ফিডিং দেওয়ার জন্য আমরা এটা ইউজ করি। আর কি কারণে মানে ইউজ করতে পারি এটা? তাহলে যেহেতু আমরা ইন্ট্রোডিউস করতে পারি, ফিডিং দিতে পারি, আরেকটা তার রিভার্সও আমরা করতে পারি। তাহলে রিভার্স কি করতে পারি? আমরা সাকশন দিয়ে গ্যাস্ট্রিক কন্টেন্ট কিন্তু বের করে নিয়ে আসতে পারি। তাহলে সেইটা কখন লাগে? আমাদের মেডিসিন ওয়ার্ড রিলেটেড যদি আমরা চিন্তা করি, তাহলে একটা পার্সন কোনো একটা পয়জনাস সাবস্টেন্স বা কোনো একটা ড্রাগ ওভারডোজ হয়ে গেছে বা সে খেয়ে ফেলছে, তাহলে সে যদি খেয়ে ফেলে সাথে সাথে যদি আমাদের ওয়ার্ডে চলে আসে একটা পয়জনিং এর পেশেন্ট, অথবা মেডিকেশন অথবা ড্রাগ ওভারডিউজ, সিডেটিভ ওভারডোজ, অথবা সে অনেকগুলো প্যারাসিটামল একসাথে খেয়ে ফেললো, এবং উইদিন 1 আওয়ার যদি সে চলে আসে, তাহলে তার স্টিল পসিবিলিটি হচ্ছে যে স্টমাকে হয়তো রয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা সাকশন দিয়ে বের করে নিয়ে আসতে পারি। তাহলে সাকশন দেওয়ার জন্য, তাহলে সাকশন লাগতেছে একটা ড্রাগ ওভারডোজ পয়জনিং এর ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে সাকশন আমরা ইউজ করি মেডিসিন ওয়ার্ডের চেয়ে, সেটা সার্জারি ওয়ার্ডে বেশি ইউজ করা হয়। তাহলে কি? সেটা যদি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকে, কারো যদি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকে, পেরিটোনাইটিস থাকে বা পারফোরেশন থাকে, সেই ক্ষেত্রে যাতে সিক্রেশন, গ্যাস্ট্রিক সিক্রেশন অথবা তোমার স্যালাইভা যাতে গিয়ে ওভার ডিস্টেনশন না করতে পারে, সেই ক্ষেত্রে আমরা সাকশনের জন্য আমরা ইউজ করতে পারি। এইটা একটা। আরেকটা ইউজ আছে, সেটা হচ্ছে যে আমরা একটা পেশেন্টের একটা কন্ট্রাস্ট এক্সরে করব, যেমন বেরিয়াম ফলত্র আমরা করতে চাই স্মল গাটে, তাইলে বেরিয়াম ফলত্র আমরা পেশেন্টকে আমরা খাওয়াবো, সে গিলবে, তারপরে যাবে স্টমাকে। এটা যদি আমরা একটু র্যাপিডলি করতে চাই, যে সরাসরি আমরা জেজুনামের মধ্যে ডাইটা দিয়ে দিব, তাহলে কি হবে? রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট মিডিয়া যদি আমরা ইনসার্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এনজি টিউবের হেল্প নিতে পারি। তাহলে কন্ট্রাস্ট এক্সরের জন্য আমরা ইউজ করতে পারি এটা। আর কি কারণে ইউজ করা যেতে পারে? একটা করোসিভ পয়জনিং এর পেশেন্ট আসলো, তাকে কিন্তু করোসিভ পয়জনিং এর পেশেন্ট কিন্তু কন্ট্রাইন্ডিকেশন ফর এনজি সাকশন, বাট একটা করোসিভ ইনজেক্ট করার পরে একটা পেশেন্ট যদি একদম খুব আর্লি চলে আসে, আসার পরে আমরা টু সিকিউর দ্য ইসোফেগাস যাতে অ্যাডেশন হয়ে টোটালি ক্লোজ না হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে খুব আর্লি চলে আসলে আমরা দিতে পারি। বাট এটা যদি তোমরা নাও বলো অসুবিধা নাই, কারণ এনজি টিউব ইনসারশন করোসিভ পয়জনে সাকশন দেওয়ার জন্য ইনসারশন হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, বাট টু সিকিউর ইসোফেগাল প্যাসেজ আমরা খুব আর্লি আসলে এটা দিতে পারি। তাহলে একটু তোমাদের মনে রাখলে হবে যে এনজি টিউব ইনসারশন। এরপরে যদি ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে এনজি টিউব ইনসারশন দিলাম দিব, আমরা মেজার করব কিভাবে, কতটুক নিব, কতটুকু আমরা ইনসার্ট করতে পারবো বা কি কি প্রসিডিউর, তাইলে সেটা ডিটেলস আমরা হয়তো আজকে সময় পাবো না। তাহলে আমরা মেজার কতটুকু ইন্ট্রোডিউস করব, সেটা মেজারমেন্টের ডিপেন্ড করতেছে যে পেশেন্টের এজ, পেশেন্টের সাইজ, পেশেন্ট ওবেস কিনা, পেশেন্টের টল কেমন, এগুলোর উপর ডিপেন্ড করতেছে। তাহলে একটা কমন ফর্মুলা হচ্ছে যে কতটুকু ইনসার্ট করব, সেটা আমরা অ্যান্টেরিয়র নেরিস থেকে অথবা টিপ অফ দ্য নোজ থেকে ট্রেগাস পর্যন্ত লেংথ নিব, ট্রেগাস থেকে আমরা এপিগ্যাস্ট্রিক রিজন বা আরেকটু লিবারেল যদি হয় আমরা আম্বিলিকাস পর্যন্ত মেজার করব, কারণ টিউবটা আমার নাক দিয়ে ঢুকে ফেরিংস হয়ে তারপরে ইসোফেগাস হয়ে যাবে, তাইলে স্ট্রেট ঢুকতেছে না। তাহলে এই মেজারমেন্টটা যদি আমরা না নিই, তাহলে টিউবটা আমাদের স্টমাক পর্যন্ত পৌঁছাবে না। তাহলে এই মেজারমেন্টটা কিভাবে নেওয়া হয় এটা কমনলি জিজ্ঞেস করা হয়। তাহলে আমরা মেজার করব কিভাবে? নেরিস, অ্যান্টেরিয়র নেরিস অথবা টিপ অফ দ্য নোজ থেকে ট্রেগাস থেকে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন আর আম্বিলিকাস পর্যন্ত। তাহলে মোটামুটি ইনস্ট্রুমেন্ট হচ্ছে এইগুলা মানে জিজ্ঞেস করা হয়। আর এর বাইরে আরো কিছু ইনস্ট্রুমেন্ট তোমাদের থাকতে পারে মেডিসিন ওয়ার্ডে কমনলি, এগুলা যেমন টিউনিং ফর্ক থাকতে পারে। তাহলে টিউনিং ফর্ক যদি থাকে, তাহলে
এটা ইএনটি ওয়ার্ডে তোমাদের হয়তো ডিটেলস দেওয়া হয়, বা টাং ডিপ্রেসর, এই দুইটাই ইএনটি ওয়ার্ডে মানে ডিটেলস জিজ্ঞেস করা হয়। মেডিসিনে অত বেশি ডিটেলস জিজ্ঞেস করা হয় না। বা টিউনিং ফর্ক যদি থাকে তাহলে আমরা টিউনিং ফর্ক দিয়ে কি দেখি? তাহলে টিউনিং ফর্ক দিয়ে মেডিসিন ওয়ার্ডে আমরা দুইটা জিনিস দেখি। একটা হচ্ছে যে রিনি এন্ড ওয়েবার টেস্ট। তাহলে রিনি এন্ড ওয়েবার টেস্ট সম্বন্ধে একটু জানা লাগবে। আর একটা হচ্ছে যে আমরা পেশেন্টের ভাইব্রেশন সেন্স দেখি। তাহলে ভাইব্রেশন সেন্স কোথায় দেখি? একটা হচ্ছে যে মেডিয়াল মেলিওলাস অথবা তোমার গ্রেড টোতে আমরা দেখি। তাহলে যদি কারো পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, কারো যদি ডরসাল কলামে লেশন থাকে, তাহলে ভাইব্রেশন সেন্স। তাহলে কোন পেশেন্টের ক্ষেত্রে রুটিনলি আমরা টিউনিং ফর্ক দিয়ে ভাইব্রেশন সেন্স দেখি? এটা মনে রাখতে হবে যে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে। তাহলে এই কোশ্চেনগুলো মেডিসিন ওয়ার্ডে আসবে। আর এর বাইরে হচ্ছে যে আমরা হেয়ারিং টেস্ট করি। হেয়ারিং টেস্ট করে আমরা রিনি ওয়েবার টেস্টের মাধ্যমে হেয়ারিং টেস্টগুলো করি এবং পেশেন্টের ডিফনেসের টাইপটা আমরা দেখতে পারি। আর টাং ডিপ্রেসরও আমাদের মেডিসিন ওয়ার্ডে, যেটা হচ্ছে আনকনসিয়াস পেশেন্টের অনেক সময় টাং ফলব্যাক, অথবা একটা পেশেন্ট যার স্ট্যাটাস এপিলেপটিকাস কনভালশন আছে, সেই ক্ষেত্রে টাং ফলব্যাক হয়ে যেতে পারে, হয়ে তার স্টাইডর ডেভেলপ করতে পারে। সেই ক্ষেত্রে টাং ডিপ্রেসর দিয়ে আমরা তার কি করি? আমরা টু সিকিউর দ্য এয়ারওয়ে, তাহলে এয়ারওয়ে সিকিউর করার জন্য টাং ডিপ্রেসর ইউজ করি। আর ইএনটি ওয়ার্ডে অনেক সময় আমাদের অরোফেরিঞ্জ এক্সামিনেশনের জন্য, অথবা তাদের যেটা হচ্ছে যে টনসিল এক্সামিনেশনের জন্য, এগুলোর জন্য টাং ডিপ্রেসর ইউজ করা হয়। তাহলে এটা ডিটেলস হয়তো মেডিসিন ওয়ার্ডে আমাদের লাগবে না। তাহলে মোটামুটি ইনস্ট্রুমেন্ট রিলেটেড যদি এগুলাই তোমাদের মানে জানা থাকা লাগবে, এবং পরীক্ষাতে এগুলাই থাকে। এবং শুধু ইনস্ট্রুমেন্ট রিলেটেড না, এগুলা থেকে যেগুলা ডিসকাস করলাম সেখান থেকে এসএকিউতেও কোয়েশ্চন থাকতে পারে, আর ভাইবার টেবিলেও কোয়েশ্চন থাকতে পারে। তোমাদের কি কারো কিছু জিজ্ঞাসা করার আছে বা কোনো কিছু কনফিউশন আছে থাকলে বলতে পারো। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? তোমাদের কোনো কোয়েশ্চন থাকলে আমরা আর কিছুক্ষণ ডিসকাস করতে পারি। তোমাদের কি কোনো কোয়েশ্চন আছে বা তোমাদের আর কিছু এড করার আছে? ইনস্ট্রুমেন্ট রিলেটেড কোনো কিছু মিস করে গেলাম কিনা, বা তোমাদের কোনো কোয়েশ্চন থাকলে বলতে পারো। হ্যালো, আর ইনস্ট্রুমেন্টস নরমালি কয়টা থাকে মানে অস্পিতে? অস্পিতে ইউজুয়ালি একটার বেশি থাকার সুযোগ নাই। যদি অস্পিতে তো লাম্বার পাংচার নিডিল থাকে, তাহলে বোন ম্যারো স্পেশন নিডিল থাকার সম্ভাবনা নাই। যদি এনজি টিউব থাকে বা যেটা থাকবে, ইনস্ট্রুমেন্ট ইউজুয়ালি অস্পিতে একটাই থাকে। কিন্তু টেবিল ভাইভাতে দেখা যাবে যে পুরা একটা ট্রের মধ্যে সবগুলো ইনস্ট্রুমেন্ট আছে। তাইলে তোমার যদি কপাল ভালো থাকে, তুমি ধরো লাম্বার পাংচার নিডিল সম্বন্ধে সকালে পড়ে গেছো খুব ভালো করে, তার বললো যে টেকে ইনস্ট্রুমেন্ট, তুমি খুঁজে টুজে লাম্বার পাংচার নিডিল নিয়ে শুরু করতে পারো। কিন্তু তোমার কপাল যদি খারাপ হয়, তাহলে তুমি সেখানে সিলেক্ট করার সুযোগ থাকবে না। হয়তো স্যারই দেখায় দিবে যে তুমি একটা টেন্ডন হ্যামারটা নাও, নিয়ে এটা কি জিনিস বলো। তাইলে আমার এই যে আমি একটা ভালো করে পড়ে যাব গিয়ে সেটাই বলবো, এই সুযোগটা কিন্তু নাই। মোটামুটি এখানে 6-7টা ইনস্ট্রুমেন্ট যেগুলা বেশি ডিসকাস করলাম এগুলাই থাকবে। তাহলে টেবিল ভাইভাতে তোমার সবগুলাই থাকতে পারে, যেখান থেকে স্যার পছন্দ করে দিতে পারে, অথবা তোমাকে বলা হতে পারে যে একটা ইনস্ট্রুমেন্ট নাও। আর কিছু? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে কোয়েশ্চন যদি তোমাদের না থাকে, তাহলে আজকের মতো এখানেই মানে বিদায় নেই। আর বাসায় আছো, পড়াশোনা করো, সেফ থাকবা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবা, ফ্যামিলির মেম্বারদেরকেও সেফ রাখার চেষ্টা করবা, নিজে সেফ থাকার চেষ্টা করবা। ঠিক আছে? সবাইকে, সবার জন্য শুভকামনা। খুদা হাফেজ। থ্যাংক ইউ স্যার।